আসিয়ান ইস্ট এশিয়ার 10টা দেশের একটা জোট, অর্থনৈতিক জোট। আগেই বলে কে নেওয়া এটা অর্থনৈতিক জোট। সার্ক যেমন অর্থনৈতিক জোট কিনা স্পষ্ট না, স্পষ্ট না, এবার নাই আসলে, সেই জন্য উল্টা সার্কের একটা 7টা জোট বানাইতে হয়েছে আলাদা। এর মানে বোঝা যাচ্ছে যে এটা অর্থনৈতিক জোট না, কিন্তু সেই অর্থে আসিয়ান আগে থাকতে বলে কয়ে এটা একটা অর্থনৈতিক জোট। ওকে, এটাও যথেষ্ট বলা হলো না। অর্থনৈতিক জোট প্রায় যেগুলো হয় সেগুলো বেশিরভাগই অর্থনৈতিক জোট হয়। তার থেকেও আসিয়ান জোটটা এক্সট্রা কিছু একটা। কেন? আসিয়ান জোটে যেমন একটা একটা ধারণা দিই তাহলে কিছুটা বুঝতে পারবেন। আসিয়ান জোটের একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে এখানে এই রাষ্ট্রগুলোর ভিতরে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য খুব বেশি চলে। তার চেয়ে বড় কথা, এত বেশি চলে শুল্ক কম রাখাটা যেখানে একটা শর্ত। যেমন আসিয়ান জোটগুলো পরস্পরের বিরুদ্ধে যদি তার রপ্তানি হয়, মানে আর 9টা দেশ যদি তাকে কিছু একটা রপ্তানি করে তার দেশে, সবগুলোর শুল্ক 8% আশপাশে রাখতে হবে। এবং ওদের প্রচেষ্টা আছে, এটা ওদের 10 ছিল এখন কমে 8% হয়েছে, হোয়াট এভার, ট্যাক্স কম ধরা, আস্তে আস্তে কমিয়ে দেওয়াটা তাদের পলিসি। ফলে অনেক আগানো এই প্রশ্নে। এটা আমার জানা মতে আর কোন জোট ট্যাক্স কমানোর উপরে জোর দিয়ে এতদূর বাস্তবায়ন করতে পারছে, এইটা কম। সেই অর্থে আসিয়ান অনেক বড় জোট। আসিয়ানের সেকেন্ড আর একটা গুরুত্ব বেড়ে গেছে যে কারণে অনেকটা ফাদারলি ফিগার। আসিয়ানের কাছে একটা ফাদারলি ফিগার হচ্ছে চীনের অর্থনীতি। এমনিতেই চীন রাইজিং ইকোনমির চীন। ফলে প্রত্যেকটা দেশের আপনি ইন্টারনালি আবার আমেরিকার পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক আছে আপনার, হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও চীন প্রশ্নে আপনি আবার এই দিকে চীনের সাথে লেপ্টে থাকেন। আসিয়ান জোটে এটা আর একটা বৈশিষ্ট্য। এই কারণে চীন যখন উদ্যোগ নেয়, আর একটা উদ্যোগ একটু লিখে বলি আপনারা বুঝতে সুবিধা হবে। তারিখ যখন চীন গেছিল এবার, তখন শব্দটা এসেছিল RCEP। RCEP জোট, এটা কি খায় না মাথায় দেয়, এটা বাংলাদেশের মাথায় ঢুকছে বলে আমার মনে হয় না। আমাদের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা গুলা কতটা জেনে বুঝিয়ে শব্দগুলো উচ্চারণ করছে আমার সন্দেহ আছে। কিন্তু চীন বলেছে RCEP, আসিয়ান এগুলো জোটের মেম্বার হইলে খুশি হবে। ফলে অনেকে এরকম ভাবে জানায় সব এইগুলোর মেম্বার হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, আবেদন করেছি। সো এই আরেকটা জোটের নাম হলো RCEP। RCEP হলো আসিয়ানের 10টা, তো 11টা, 10টা বা 11টা আছেই, প্লাস আরো 6টা আছে, এসব মিলে RCEP। RCEP মানে হলো রিজিওনাল, আমি তো এখন আচ্ছা দেখে বলি, রিজিওনাল আরেকটা জোট। আচ্ছা, এমনিগুলো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। কম্প্রিহেন্সিভ বলতে বোঝায় সামগ্রিক, শুধু একটা না এরকম। আর কম্প্রিহেন্সিভ বলতে তাই বোঝানো হয় ইউজুয়ালি। ইকোনমিক পার্টনারশিপ বা প্রোগ্রাম, তাও বুঝলাম না আসলে জিনিসটা কি। এখন অন্য একটা শব্দ বলি, তাহলে দেখেন কিছুটা ধারণা হবে আপনাদের। এটাকে বলে যে আপনার ভ্যালুর একটা ধারণা আসবে। ভ্যালু মানে, ভ্যালুর দুইটা অর্থ হয় প্রথমত মোটা দাগে। ভ্যালু মানে মূল্য, বুঝতে পারেন, কিন্তু মূল্যকে যখন মূল্য বোধ বলেন তখন কি হয়ে যাবে, দেখেন সম্পূর্ণ জিনিসটা অন্যরকম হয়ে যাবে। মূল্যবোধ হচ্ছে অনেকটা যেমন এথিক্স, মানুষের মূল্যবোধ আছে। সো মূল্যবোধ কতটা হিউম্যান সেন্স, মানুষের অনুভবের ভিতরে যেগুলো থাকে, এই টাইপের জিনিস। আর যখন মূল্য বলবেন ওটা ইকোনমিক টার্ম। তাহলে এই ভ্যালুটা কোন জিনিস? এই ভ্যালুটা ইকোনমিক টার্ম। কেমন? আসলে ভ্যালু অ্যাডিশন কথাটা মানে কি? ভ্যালু অ্যাডিশনটা একটা ইকোনমিক টার্ম। কথাটার অর্থ হলো একটা প্রোডাক্ট, যেটাকে বলি আমরা, একটা কারখানা থেকে যেটা বাইর হয় সেটা হলো একটা প্রোডাক্ট, পণ্য যেটাকে বলি। তাহলে পণ্য মধ্যে থাকে কি আসলে? পণ্য মধ্যে থাকবে ওই ওই কারখানাতেই দেখবেন হয়তো আর একদিক দিয়ে একটা ট্রাক ঢুকতেছে, কাঁচামাল, আমরা বলি কাঁচামাল ঢুকছে। কাঁচামাল মানে, কাঁচামাল মানে হয় আরেকটা কারখানা থেকে আসছে, অথবা মাটির নিচে ছিল আল্লাহ দেওয়া জিনিস, গাছের ফল, এগুলো এখানে ঢুকছে, আরেকটা প্রোডাক্ট হিসেবে বেরোবে, ওটা বিক্রি হবে পণ্য হিসেবে। তাহলে কাঁচামাল আসবে আর তার সাথে বারবার দেখবেন কারখানার গেটে
সকাল 8টার দিকে লাইন ধরে শ্রমিক ঢুকতেছে। তাহলে এই কাঁচামাল ঢুকলো আর শ্রমিক ঢুকলে এবার দুটা মাখামাখি মিলবে, মিলে প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে যেটাকে প্রোডাক্ট বলি আমরা, প্রোডাক্টের ভিতরে দুইটা জিনিস থাকে। একটা হলো কাঁচামাল, যেটা মানুষের কোনো ক্রেডিট না, আর আরেকটা থাকে মানুষের ক্রেডিট, শ্রম। এই শ্রমটাকেই বলা হচ্ছে ভ্যালু এডিশন। আমরা যেটাকে বাংলায় বলি শ্রম অ্যাড করছি বললে যা হয়। তাহলে এখানে শ্রমের ইংরেজি বাংলাটা হলো, ভ্যালুর বাংলাটা হলো শ্রম। তাহলে ভ্যালু এডিশন মানে হলো শ্রম যোগ করা। আসিয়ান জোটটা বাড়ানো হয়েছে বা আসিয়ান জোটের সাথে নিয়ে আরসিইপিটা করা হয়েছে এমন একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা, এমন একটা নতুন প্রোডাকশন ব্যবস্থা, যেখানে একটা পণ্য বানাইতে এই 10টা আসিয়ান দেশের মেম্বার হলে 10টা দেশই ওর মধ্যে ভ্যালু এডিশন করবে, অর্থাৎ 10টা দেশেরই শ্রম ঢুকবে। মানে এটা এরকম না একটা দেশ খালি বানাইবে আর বাকি 10টা দেশ খালি এটা কিনবে, না, এটা না। যে কোনো প্রোডাক্টের মধ্যে 10টা দেশই পার্টিসিপেট করবে, তার ভ্যালু এডিশন করবে, আর ফাইনাল হয়ে গেলে পরে প্রোডাক্টটা যখন বেরবে তা ব্যবহার করবে আবার ওই 10টা দেশি, কিনবে ওই 10টা দেশি, আমদানি করবে 10টা দেশি। তো এই ধরনের একটা নতুন ভ্যালু এডিশনের বা আরেকটা নতুন ধরনের প্রোডাকশন সিস্টেমের চিন্তাটাই হলো আরসিইপি। এই হচ্ছে মূল কথাটা। এই আইডিয়াটা চাইনিজরা নিয়ে আসছে। এটাকে সেজন্য বলতে পারি আমরা ভ্যালু অ্যাডেড শেয়ার্ড ভ্যালু অ্যাডেড, এরকমটা বললে একটা আসল সংজ্ঞা। শেয়ার্ড মানে বুঝতে পারছেন সবাই শেয়ার করে, সবাই ভাগাভাগি করে, আর ভ্যালু অ্যাড করে মানে শ্রম যোগ দেয়। প্রোডাক্টটা একটা দেশে খালি তৈরি করে, বাকি সবাই আমদানি করে এটা নিয়ে ব্যবহার করে, না, এরকম না। এই আইডিয়াটা যে নিয়ে আসছে সেটা হলো আরসিপি। ওকে, আরসিপির সবচেয়ে বড় জোটটাই হলো আসিয়ান জোটটা, এই জন্য আসিয়ানের গুরুত্ব বেশি। তাহলে আসিয়ান নিয়ে কথা বলতে গেলাম কেন, চাইলাম কেন এখন? মূলটা হলো আজকের একটা খবর বেরিয়েছে, একটা দুটো পত্রিকা খবরটা অনুবাদ করে চেপেছে, জাকার্তা পোস্ট বলে একটা পত্রিকার রিপোর্ট। সার কথাটা হলো যে আসিয়ান জোটে বাংলাদেশে ঢোকা হচ্ছে না, বাংলাদেশ আর পাপুয়া নিয়ে গনি। যে কারণ দেখানো হচ্ছে, কারণটা পড়ে আমার মনে হয়েছে ইমিডিয়েট, যেটা আমার রিয়াকশন, যে যা বলছে তার সত্যি না, অন্য কোনো কারণ আছে যাকে এই কারণ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। সেটা হলো সংজ্ঞায় আসিয়ান জোটে ইস্ট এশিয়া বলে যা বলা আছে বা ভৌগোলিকভাবে যা বর্ণনা করা আছে, সেই অর্থে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, ফলে সে তো পূর্ব এশিয়ার দেশ না, ফলে সে তো মেম্বার হতে পারবে না, এই জাতীয়। এর মানে হলো যে এটিকে আগে কেউ জানতো না? তাহলে হ্যাঁ জানতো, তাহলে একদিন বলে নাই কেন? বলে নাই, তার অন্য কারণ আছে, সেইটাই তারা বলে নাই, কিন্তু অন্য কারণ আছে। ওকে, তাহলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই? তাহলে চীন এত করে আমাদেরকে ওখানে যাইতে কইলো না? তাহলে সভাপতি প্রশ্ন আসবে। শেষে কথাটা আগে বলে দিই আপনাদেরকে, আগে বলেছি চীন ওখানে ফাদারলি ফিগার, এই পুরো জোট প্লাস এই যে সম্ভব আরসিইপি হয়ে হাজির হবে, সেক্ষেত্রে খুব ডিটারমাইনিং ফোর্স ছিল চায়না। না দেখে মনে হয় 5টা দেশের মতনই একটা দেশ, কিন্তু স্বভাবত ইনফ্লুয়েন্সিয়াল, যেহেতু চীনা পুঁজির সক্ষমতা, ওদের সবগুলো দেশকে ঋণ দেওয়ার সক্ষমতা অনেক বেশি। আর ওইগুলো দেশের আবার আরেকটা প্রবলেম আছে, অনেকে জানে না, এই গল্প তারপরে অনেক গল্প বেড়ে যাচ্ছে। ওরা চাইলেও ওয়ার্ল্ড ব্যাংকের লোন পায় না। পায় না মানে ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাবে না কেন? পাবে না এই জন্য এই দেশগুলো আবার, আমরা মধ্যম আয় বলে যেটাকে, $1000 বেশি যদি মাথা পিছু আয় হয়ে যায়, তখন মধ্যম আয়ের দেশের এন্ট্রি পয়েন্টে ঢুকলেন আপনি। এর আবার মধ্যম আয়ের মধ্য বলে দিক আছে, মধ্যম আয়ের শেষের দিক আছে। তাহলে মধ্যম আয় বলার 3টা পর্যায়ে আছে। ওই দেশগুলা, আসিয়ান দেশগুলা মধ্যম আয়ের মাঝামাঝির বা তার উপরের দেশ, অর্থাৎ বাংলাদেশ যেখানে শুরুতে ঢুকছে প্রাথমিক দেশ, ওরা আমাদের থেকে অ্যাডভান্স ইকোনমি দেশ। অ্যাডভান্স ইকোনমি দেশ হলে তাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ঋণের ক্যাটাগরি নাই। আরেকটু ভেঙে বলি, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের ক্যাটাগরি একটা হলো যে যার ঋণ পরিশোধের ক্ষমতা নাই তাকে সে অনুদান দেয়, এ হলো একটা ক্যাটাগরি বলতে পারেন। লোনও দেয় না, সে টাকা দেয় কিন্তু লোন হিসেবে দেয় না, খায় দেয় শেষ। সুদও ফেরত দিতে হবে না, সুদও দিতে হবে না, অর্থও ফেরত দিতে হবে না, এটা হলো অনুদান। এর পরের ক্যাটাগরিটা হলো 0.75% সুদে
খুবই কম, 1%-এর নিচে সুদ। এইটাকে ওরা নাম দিচ্ছে আইডিএ লোনে বলে এটাকে ওয়ার্ল্ড ব্যাংকের। একেবারে গরিব, ধরেন জিয়ার আমলে আমরা অনুদান দিয়ে শুরু করছি আর এইটা পাওয়া শুরু করছি। এটা হলো কত গরিব, আপনার $1000 নিচে মাথা পিছু আয়, এটা তো হতেই হবে। এদের জন্য এইটা সুদের হার কম হবে। এবার অর্থনীতি বড় হচ্ছে, যেমনি আপনি ঘোষণা করলেন যে আপনাদের মাথা পিছু আয় বেড়ে গেছে আপনার দেশে, আপনারা মধ্যম আয়ের দেশে ঢুকে গেছেন, $1000 জাস্ট ক্রস করছেন মনে করেন, সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক এবার মুসরামুসরি করে বলবে আপনার জন্য কিন্তু এখন সুদের হার 2%, বুঝছেন? এখন থেকে লোন দিচ্ছেন যা, এই লোনের সুদ দিবেন 2%। না, পাশে আরেকটা কথা বলা হয় নাই, এটা না বললে বেহিসাবি হবে। এই লোনের ফেরত দেওয়ার যে সুযোগ আপনি চিন্তাও করতে পারবেন না। 40 বছরে শোধ দিতে হবে। এই দুনিয়ায় কে আছে 40 বছর ধরে ঋণ নেওয়ার পরে শোধ দেওয়ার সুযোগ দিবে? শুধু তাই না, শুরুর প্রথম 10 বছর কোনো সুদও নাই, পরের 30 বছর ধরে সুদ দিবেন। সুদ কত? এই যে এটা, আনু মোহাম্মদের কথা শুনেন না, কমিউনিস্টদের কথা শুনেন না, এটা একে তো মিথ্যাবাদী আন্দাজে কথা বলে, কোনোদিন পাতা উল্টা খোঁজ করেও দেখে নাই যে ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কত। এরা যখন থেকে ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনছে তখন থেকে বাংলাদেশ এই যে 40 বছরের সুদ দিতে হবে এই 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 শর্তের লোন পায়। কিছু হইলে এই যে শর্ত দিচ্ছে, এইসব ভুয়া ধারণাগুলো দেয়, ধারণাটা ছড়ায় যে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক আসছে সুদ খাওয়ার জন্য, এগুলো সুদী প্রতিষ্ঠান। তো এই যাদের সুদী প্রতিষ্ঠান, এই টাকা দিয়ে এই সুদ দিয়ে হবে, আর এই সুদ দিয়ে তো ঢাকায় যে ওয়ার্ল্ড ব্যাংকের অফিস, ওই অফিসে চালানোর খরচ আর বেতনই হবে না। এবার বুঝছেন? কাজে কমিউনিস্টদের বিশ্বাস করেন না, আন্দাজে বলতেছে, না জেনে আন্দাজে বলার একটা সীমা আছে। এনিওয়ে, এত কথা বলতে সময় বলে লাভ নাই। এইটাকে বলে আইডিয়াল লোন, আর এটাকে বলে 2% যখন আপনি মধ্যম আয়ের দেশে ঢুকে গেছেন, নিজে ঘোষণা করছেন। হাসিনা এই আকামটা করছিল, আমরা মধ্যম আয়ের দেশে ঢুকে গেছি, ফলে সুদের হার বাড়ায় দিছে। এরপরে আর কি লোন দিবে আপনাকে? ক্যাটাগরি আছে? উত্তর হলো যে নাই। করতে ওয়ার্ল্ড ব্যাংকের আর লোনের কোনো ক্যাটাগরি নাই, আছে একটা। আচ্ছা, এটা নিচে লিখলে তো ক্যামেরায় ধরতে অসুবিধা হবে, আমি আবার উপরে লিখি এখন। এরপরের একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটার নাম আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আর একটা প্রতিষ্ঠান। এর একটা লোন আছে, কিন্তু এখানে সুদের হার 4%। 4, এটা কিন্তু 4, ইংরেজি 4 না বাংলা 4-এর কাছে লেখা, যেন বাংলায় লিখে দিল 4% সুদ। আর তার থেকে বড় শর্তটা হলো এই ধার কিন্তু, এই ঋণটা সে সরকারকে দিবে না। তার মানে ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্যই হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ বা প্রাইভেট বিজনেসম্যানরা যেন জেগে উঠে। দেখেন মিলবে তাহলে। সে ধরে নিয়েছে যে এতক্ষণ যে পারাইছে এইটা, তাহলে এখনো টেকা হয়ে গেছে, প্রাইভেট বিজনেসম্যান উঠে গেছে, কোম্পানি খুলেছে, তাদেরকে লোন দিব আমি, কিন্তু সরকারকে গ্যারান্টি রাখতে হবে, তারা যদি টাকা না দেয় সরকারকে দিতে হবে। এই হলো আইএফসি লোন, এই হলো শেষ। এখন যে কথা থেকে এত কথা, এই বেশিরভাগ আসিয়ান মেম্বারকে এই জন্য লোন দিতে পারে না ওয়ার্ল্ড ব্যাংক। এই ক্যাটাগরিটা গ্যাপ ছিল। চীন যে এআই ব্যাংকটা করছে, এই ব্যাংকটাই এই লোনটা দেয়। চীনের একটা এর মাঝামাঝি আছে, 2% বলে, এর আরো নানান হিসাব কিতাব মিলে 3.5%, 2.5%-এর মতন পড়ে। এই আরেকটা লোন ক্যাটাগরি আছে। এআইবি বেশিরভাগ মেম্বার হলে যেন আসিয়ানের মেম্বার। বুঝে গেছে, একটা ধারণা পাওয়া গেছে চীন এত মুহূর্তটা পাইলো কেন, তা ব্যাখ্যা করলাম আমি আপনাদেরকে, ওয়ার্ল্ড ব্যাংকে একটু আনতে হলো প্রসঙ্গ বাড়িয়ে দিয়ে। আরে তাহলে এখন বাংলাদেশের জন্য কি হবে আসিয়ান? একদম সোজা কথা বলে দিই, ওস্তাদ যেটা বলবে সেটাই। ওস্তাদ যদি বলে দেখেন কি করতে হয়, কি করতে পারেন, আপনি বাংলাদেশকে ঢুকান, তাহলে কি করবে? সোজা আসিয়ান একটা মিটিং দিয়ে বলবে তাদের এই যে ভৌগোলিক সীমানা বলছে একটা বগাল ছিল, ওটা আমরা কাট করছি। কোন একটা দেশ মোটামুটি এশিয়ার হলেই হবে, এটা কোন একটা সংজ্ঞা বদলায়, সংজ্ঞা বদলালে বাংলাদেশ মেম্বার হয়ে যাবে। কঠিন প্রশ্নের সহজ উত্তর। তাহলে এটাও না, আসলে পিছনে যেসব কারণগুলো আছে সেগুলো মিটাবে। আমি খালি একটা বাড়তি কথা বলে শেষ করে দেব। আসিয়ানের মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড অফ চায়না, এই দেশটার নাম হলো মালয়েশিয়া। নেক্সট ক্লোজেস্ট হলো ইন্দোনেশিয়া। একটু দূরে আমেরিকার সাথে অনেক খাতির আছে, সেটা হলো ফিলিপাইন। কিন্তু ফিলিপিন চাইলে পালাইতেও পারে না, আবার চাইনা দরকার নাই আমার এটা বলতে পারবে না।
আবার আমেরিকার হাতে একেবারেই ছেড়ে দিবে, এটা করবে না। এই জন্য একটা মাঝামাঝি দেশ এটা। এর চেয়ে বেশি এখন বললাম না। ওকে, তাহলে এই হলো আসিয়ানের ভিতরকার পরিস্থিতি। সো আসিয়ানের রিপোর্টটা পড়ে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে, এই চিন্তা করে এই কথা আজকে আসিয়ান থেকে ইস্যু করে এটা কোথায় যাচ্ছে সে সম্পর্কে ধারণাটা আমরা দিলাম। কিন্তু আমাদের প্রবলেম এগুলা না, আমাদের প্রবলেম আমরা কি আদৌ চীনের সাথে সম্পর্ক করতে যাবো, ঘনিষ্ঠ হতে পারবো, এটাই তো ফয়সলা হয় নাই। ইনুস আর কলমি এসে বসে রয়েছে সার্গিওকে নিয়ে এসে, এইটা কিভাবে ফয়সলা হলো এটা আমরা এখনো পুরোটা জানি নাই, ইনফরমেশন পাই নাই, বাট এটুক পাচ্ছি যে সম্ভবত তারেক পাত্তা দেয় নাই তাদেরকে। এই বলে আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ।